মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পড়ব দ্বিতীয় চ্যাপ্টারের নাম হলো কম্পিউটার। আলোচ্য বিষয় হলো ফ্লো ডায়াগ্রাম সিম্পলিফাইড 8086 মাইক্রোপ্রসেসর স্কিম। মেইনলি আমরা আলোচনা করব মাইক্রোপ্রসেসর নিয়ে। বিভিন্ন ভার্সনের মাইক্রোপ্রসেসর আছে। আমরা আলোচনা করব 8086 ভার্সনের যে মাইক্রোপ্রসেসর। এই মাইক্রোপ্রসেসরটি 1980 সালে ইন্টেল কর্পোরেশন উদ্ভাবন করেন, আবিষ্কার করেন, এবং এটা 16 বিটের একটি মাইক্রোপ্রসেসর। তাহলে আলোচনা শুরু করা যাক। আগে আমাদের জানা উচিত মাইক্রোপ্রসেসর কি। কম্পিউটার আর্কিটেকচারে মাইক্রোপ্রসেসর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ছাড়া কম্পিউটার কোনো কাজ করতে পারে না। বর্তমানের কোনো কম্পিউটারই মাইক্রোপ্রসেসরে কাজ করতে পারে না। মাইক্রোপ্রসেসর হলো কম্পিউটারের মস্তিষ্ক স্বরূপ। আমাদের মস্তিষ্ক যেমন আমাদের চালিত করে, ঠিক কম্পিউটারকে চালিত করে মাইক্রোপ্রসেসর। এটি একটি প্রোগ্রামেবল ডিভাইস, যা পেরিফেরাল ডিভাইস থেকে ইনপুট গ্রহণ করে তার উপর বিভিন্ন গাণিতিক ও লজিক্যাল কাজ সম্পন্ন করে কাঙ্ক্ষিত ফলাফল আউটপুটে ডিভাইসে প্রেরণ করে। তাহলে এটা প্রোগ্রামেবল, এটা মনে রাখবো, প্রোগ্রামের মাধ্যমে একে নিয়ন্ত্রণ করা যায়। সাধারণভাবে বলতে গেলে মাইক্রোপ্রসেসর একটি ইলেকট্রনিক চিপ, যা মেমোরি থেকে নির্দেশ আনে, ডিকোড করে, নির্বাহ করে ও ফলাফল সংরক্ষণ করে। সিঙ্গেল চিপের কোনো প্রসেসরকে মাইক্রোপ্রসেসর বলে। কোনো কম্পিউটারে যদি একটা প্রসেসর থাকে, তাহলে ওই প্রসেসরের নাম হবে মাইক্রোপ্রসেসর। এটা মাইক্রো ইনস্ট্রাকশনকে প্রসেস করতে পারে। মাইক্রো ইনস্ট্রাকশন মানে হলো 0 এবং 1, বা মেশিন ভাষায় যে কোনো ইনস্ট্রাকশনকে মাইক্রো ইনস্ট্রাকশন বলে। কম্পিউটারের সিপিইউ অংশ হলো মাইক্রোপ্রসেসর, এবং এটিকে সিঙ্গেল ইন্টিগ্রেটেড সার্কিটে পাওয়া যায়। তাহলে আমরা যে মাইক্রো কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি, এটার যে সিপিইউ, এই সিপিইউ এর নাম হলো মাইক্রোপ্রসেসর, এবং এটা একটা সিঙ্গেল ইন্টিগ্রেটেড সার্কিট, সিঙ্গেল একটা ইলেকট্রনিক চিপ। মাইক্রোপ্রসেসরে কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে। মাইক্রোপ্রসেসর উদাহরণ হলো কি 8085, 8086 মাইক্রোপ্রসেসর। আরও বিভিন্ন মাইক্রোপ্রসেসর আছে। আমাদের সিলেবাস আছে 8086, এবং এর আগে সারা জাগানো মাইক্রোপ্রসেসর ছিল 8085। একটা মাইক্রোপ্রসেসরে কী কী থাকতে পারে দেখো: অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যাকুমুলেটর, রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক পয়েন্টার, ক্লক সার্কিট, ইন্টারাপ্ট সার্কিট। এইগুলো নিয়ে একটা মাইক্রোপ্রসেসর গঠিত হয়। একটা সিঙ্গেল ইলেকট্রনিক চিপের মধ্যে এটা থাকে, সেমিকন্ডাক্টর চিপের মধ্যে। বর্তমান বিশ্বে মাইক্রোপ্রসেসর ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তোমার এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস নাই যেখানে মাইক্রোপ্রসেসর ইউজ হয় না। মাইক্রোপ্রসেসর আবিষ্কারের পূর্বে হার্ডওয়্যার মানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ডিসক্রিট সার্কিটের মাধ্যমে লজিক ডিজাইন করা হতো। মাইক্রোপ্রসেসর আবিষ্কারের পর হার্ডওয়্যারের পরিবর্তে এখন মাইক্রোপ্রসেসর লজিক ডিজাইন করা হয়। মাইক্রোপ্রসেসরের বিবর্তন। মাইক্রোপ্রসেসর প্রথম উদ্ভাবন হয় 1971 সালে। তারপরে বিভিন্ন জেনারেশন অতিক্রম করছে। মাইক্রোপ্রসেসরকে জেনারেশনের উপর ভিত্তি করে শ্রেণীকরণ করা হয়। 1971 সালে ইন্টেল সর্বপ্রথম 4 বিটের মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করেন, যা 4004 নামে পরিচিত, কিন্তু এটা বাণিজ্যিকভাবে ছাড়া হয় না। এরপরে ইন্টেল 4 বিটের আর একটা মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে, তার নাম হলো 4040। 1975 সালে ইন্টেল পি মানে হলো পি টাইপ, মস মানে হলো মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এই প্রযুক্তি দিয়ে একটা মাইক্রোপ্রসেসর তৈরি করে। সেটা 8 বিটের ছিল। সেটার মডেল নাম্বার ছিল ইন্টেল 8008। এর গতি ছিল কম। এরপরে গতি কম থাকার কারণে একে আবার মডিফাই করা হলো। এরপরে ইন্টেল এন টাইপ মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর প্রযুক্তির ভিত্তি করে 8 বিটেরই অন্য মডেলের মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করা হয়, যা 8080 নামে পরিচিত। এর গতি ছিল বেশি, কিন্তু এর একটা লিমিটেশন ছিল। এটা চালাইতে গেলে 3টা পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হতো। এই সীমাবদ্ধতা দূর করার জন্য ইন্টেল 8 বিটেরই অন্য মডেল আর একটা মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে। এটা হলো 8085। এটা বেশ জনপ্রিয় ছিল, আর এটা পাওয়ার সাপ্লাই লাগতো মাত্র একটি। 1980 সালে আমরা যেটা আজকে পড়বো সেটা আবিষ্কার হয়েছে 1980 সালে। 1980 সালে ইন্টেল সর্বপ্রথম 16 বিটের মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করেন, যার মডেল হলো ইন্টেল 8086। এরপরে ইন্টেল 16 বিটের অন্য দুটি মডেল মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করেন, যা 8088 ও ইন্টেল 80186 নামে পরিচিত। এরপরে ইন্টেল 32 বিটের মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করেন, যা 80386 নামে পরিচিত। এরপর ইন্টেল 80486, পেন্টিয়াম প্রো, পেন্টিয়াম 2, পেন্টিয়াম 3, পেন্টিয়াম 4 মডেলের মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করেন। আর 2001 সালে সর্বপ্রথম 64 বিটের মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করা হয়,
যা ইন্টেল ইটানিয়াম নামে পরিচিত। ইন্টেল কোম্পানি ছাড়া অন্যান্য কোম্পানি যেমন এএমডি, জিলক্স, মটোরোলা, টেক্সাস ইনস্ট্রুমেন্ট ইত্যাদি মাইক্রোসফট উদ্ভাবন করে থাকে। ইন্টেলেরটা আমরা বেশি পরিচিত কারণ এটা বাণিজ্যিকভাবে বেশি আমাদের দেশে ব্যবহৃত হয়। এএমডি সেকেন্ড পজিশন আছে, এএমডি ফার্স্ট হলো তোমার ইন্টেল কর্পোরেশন, সেকেন্ড পজিশন আছে এএমডি। তোমরা দেখবা এএমডি মাইক্রোপ্রসেসর, ইন্টেল মাইক্রোপ্রসেসর এগুলো তোমরা মডেলের পাওয়া যায়। মাইক্রোপ্রসেসরের কয়েকটি ব্যবহার নিম্নে উল্লেখ করা হলো। ডেস্কটপ কম্পিউটার, পাওয়ার প্লান্ট, বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে, পাওয়ার প্লান্ট বিদ্যুৎ কেন্দ্রে কন্ট্রোল করতে অটোমেটিক্যালি কন্ট্রোল হবে কোন এলাকায় কত ইউনিট বিদ্যুৎ যাবে। মাল্টিমিটার, ওয়াশিং মেশিন, ব্লাড প্রেশার মনিটর, লাইট কম্ব্যাট এয়ারক্রাফট, লাইট সেন্সিং অ্যান্ড কন্ট্রোল ডিভাইস, টেম্পারেচার সেন্সিং অ্যান্ড কন্ট্রোল ডিভাইস, মাইক্রোওভেন, ফায়ার ডিটেকশন অ্যান্ড সেফটি ডিভাইস, ফায়ার অ্যালার্ম, অটোমেটিক কন্ট্রোল সিস্টেম, গাড়ি অটোমেশন, টেলিযোগাযোগ, বায়োমেট্রিক, রাডার, বিনোদন সিস্টেম এবং আরও বহু জায়গায় মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়। ভিন্ন নাম থাকতে পারে, মাইক্রো কন্ট্রোলার নামে থাকতে পারে। দেখো বিভিন্ন মডেলের মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড নিম্নে দেওয়া হলো। ক্লক স্পিড মানে হলো, ক্লক স্পিডের একক হলো হার্টস, হার্টস মানে হলো তোমার কম্পাঙ্কের একক, আর এখন স্পিড বেড়ে যাওয়ার কারণে নাম হয়েছে মেগাহার্টস, আর এখন গিগাহার্টস। খেয়াল করো, গিগাহার্টস মানে হলো, মেগাহার্টস মানে হলো 1 সেকেন্ডে 10 লক্ষ ইনস্ট্রাকশন নির্বাহ করতে পারে। 10 লক্ষ ইনস্ট্রাকশন। দেখো 16 বিট মাইক্রোপ্রসেসর, এর আগে 4 বিট ছিল, এটা নিয়ে বেশি একটা আলোচনা নাই। 8086 4.7 মেগাহার্টস স্পিডের থেকে 10 মেগাহার্টস, 8088 মোর দেন 5 মেগাহার্টস, 80186 80188 6 মেগাহার্টস, 80286 8 মেগাহার্টস। 32 বিট প্রসেসরের স্পিড দেখো, ইন্টেল 80386 16 মেগাহার্টস থেকে 33 মেগাহার্টস, ইন্টেল 486 16 মেগাহার্টস থেকে 100 মেগাহার্টস, পেন্টিয়াম 60 মেগাহার্টস। 64 বিট মাইক্রো, এখন ম্যাক্সিমাম প্রসেসর 64 বিট, ইন্টেল কোর 2 1.2 গিগাহার্টস থেকে 3 গিগাহার্টস। গিগা মানে হলো 10 টু দি পাওয়ার 12। ইন্টেল কোর 2 1.2 গিগাহার্টস থেকে 3 গিগাহার্টস, ইন্টেল i7 2.9 গিগাহার্টস থেকে 4.2 গিগাহার্টস, ইন্টেল i5 মডেল 2.4 গিগাহার্টস থেকে 3.8 গিগাহার্টস, ইন্টেল i3 3.4 গিগাহার্টস থেকে 4.2 গিগাহার্টস। তোমরা দেখে নিও, এটা জাস্ট বোঝানোর জন্য, আস্তে আস্তে স্পিড বাড়ছে এটা বোঝানোর জন্য। তাহলে 1 হার্টস মানে 1 সাইকেল, আর 1 মেগাহার্টস মানে হলো 10 লক্ষ হার্টস, আর হার্টস মানে 10 লক্ষ হার্টস মানে 1 সেকেন্ডে সে 10 লক্ষ নির্দেশ ইমপ্লিমেন্ট করতে পারে। মাইক্রোপ্রসেসর দুরকম হয়, একটা হলো সিস্ক কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, আরেকটা হলো রিস্ক রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার বোঝাই যাচ্ছে ইনস্ট্রাকশনগুলো জটিল, হলো এমন একটি কম্পিউটার আর্কিটেকচার যেখানে একটি ইনস্ট্রাকশন মাল্টিপল লো লেভেল অপারেশন সম্পন্ন করতে পারে। একটি ইনস্ট্রাকশন একাধিক অপারেশন সম্পন্ন করতে পারে। মূল বিষয় এটা, একটি সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল অ্যাড্রেসিং নোট থাকে, সিস্ক অল্প সংখ্যক রেজিস্টার ইউজ করে। তাহলে মূলত হলো এটা ইনস্ট্রাকশন জটিল, একটি ইনস্ট্রাকশন থেকে অনেকগুলো অপারেশন সম্পন্ন করা যায়, এর মাল্টিপল অ্যাড্রেসিং নোট আছে, আর এটা অল্প সংখ্যক রেজিস্টার ব্যবহার করে। উদাহরণে যে দেখলাম ইন্টেল 386, ইন্টেল 486, পেন্টিয়াম, এগুলো সবই হলো সিস্ক। এরপরে আছে রিস্ক রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। ইনস্ট্রাকশন সহজ হলো এমন একটি কম্পিউটার আর্কিটেকচার যেখানে ইনস্ট্রাকশন সহজ এবং এমনভাবে ডিজাইন করা হয় যাতে নির্দেশ দ্রুত নির্বাহ করতে পারে। একটি ক্লক সাইকেলে একটি ইনস্ট্রাকশন নির্বাহ হয়। মেমোরির সাথে ইন্টারাকশন এড়ানোর জন্য রিস্ক মাল্টিপল রেজিস্টার ব্যবহার করে। অল্প সংখ্যক অ্যাড্রেসিং নোট থাকে, যেমন IBM RS6000, MC88100 ইত্যাদি হলো তোমার রিস্ক মাইক্রোপ্রসেসর। এখন আমাদের আলোচ্য বিষয় হলো 8086 মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রাম নিয়ে আলোচনা। আমরা এখন আলোচনা করব 8086 মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রাম নিয়ে, মানে কোন পিনের ফাংশন কি, সে কি জেনারেট করে, কি রিসিভ করে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো 8086 প্রথম আবিষ্কৃত 16 বিটের মাইক্রোপ্রসেসর, যা 40 পিন ডিপ চিপে পাওয়া যায়। ডিপ মানে ডুয়েল ইনলাইন প্যাকেজ।
আবার বলি 8086 হলো প্রথম আবিষ্কৃত 16 বিট মাইক্রোপ্রসেসর, যা 40 পিন ডিআইপি চিপে পাওয়া যায়। ডিআইপি মানে হলো ডুয়েল ইনলাইন প্যাকেজ, মানে এই চিপে দুইটা পিনের সারি থাকে, এই কারণে বলে ডুয়েল ইনলাইন প্যাকেজ। এখন আমরা 8086 মাইক্রোপ্রসেসরের পিন কনফিগারেশন আলোচনা করব। নিচে 8086 পিন ডায়াগ্রাম দেওয়া হলো, তোমরা চিত্রটা একটু খেয়াল করার চেষ্টা করো। দেখো পিন, দেখো 1 থেকে যে 20, তারপরে আবার 21 থেকে যে 40 এন্টিক্লোকওয়াইজ পিনগুলো যে কোনো আইসিতে পিন মুভ করে হলে এন্টিক্লোকওয়াইজ। 1 2 3 এই যে 20, 21 থেকে এই যে 40। আমরা একটু আগে একটা সামগ্রিকভাবে দেখে নিই, এই চিত্রটা কিন্তু মনে রাখবো, এরপর আমরা পিন নিয়ে আলোচনা করব। 1 নম্বর পিন হলো গ্রাউন্ড, 20 নম্বর পিন হলো গ্রাউন্ড, 40 নম্বর পিন হলো ভিসিসি। এই ভিসিসিতে 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই করতে হয়, আর 1 আর 20 অবশ্যই গ্রাউন্ডিং করতে হবে। এটা হলো প্রথম শর্ত। ভিসিসিতে 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট সরবরাহ করতে হবে, আর 1 নম্বর এবং 20 নম্বর পিন তোমার গ্রাউন্ডিং করতে হবে, তাহলে প্রসেসর অন হবে। এরপরে কি আছে দেখো, পিন নাম্বার 2 থেকে 15, কি লেখা বলো তো? পিন নাম্বার 2 থেকে 15, AD1 AD2 AD3 এগুলো সব অ্যাড্রেস লাইন, অ্যাড্রেস বাস লাইন। AD6 AD7 AD8 AD9 AD10 11 ইত্যাদি। আর একটা অ্যাড্রেস লাইন আছে, সেটা হলো 39। তাহলে 2 থেকে 16 অ্যাড্রেস লাইন, আর AD39 অ্যাড্রেস লাইন। 2 থেকে 16 হলো 15টা, আর এই যে হলো একটা 16টা, মোট অ্যাড্রেস লাইন 16টা। এবার দেখো আর একটা লেখা আছে, দেখো 17 নম্বর মনে রাখবে, NMI, এটা আলোচনা পরে করব। ইন্টারাপ্ট 18, ক্লক 19, তারপরে তোমার A6, A6 দেখো, এগুলো এডি আর এগুলো A6। A6 মানে শুধু ডাটা বাস, অ্যাড্রেস বাস না, এটা ডাটা এবং অ্যাড্রেস উভয়। S3 S4 S5 S6 এগুলো বোধহয় স্ট্যাটাস, আর A6 এগুলো বলে ডাটা, A16 থেকে A19। তারপরে 34 নম্বর পিন আছে BAC বার S7, 33 আছে MN মিনিমাম ম্যাক্সিমাম, RD রিড, RQ রিকোয়েস্ট, তারপরে হলো RQ GT0 বার, RQ বার GT1 লক রাইট, তারপরে স্ট্যাটাস মেমোরি ইনপুট আউটপুট, স্ট্যাটাস অন DT আর S0 বার, DN বার, QS0 ALE, QS on, ইন্টা বার, টেস্ট বার, রেডি, রিসেট। পিনগুলো একটু মনে রেখো, আমরা এখন এই পিনগুলো নিয়ে আলোচনা করব। দেখা যায়, দেখো পাওয়ার সাপ্লাই 40 নম্বর পিন, এটি সঠিক অপারেশনের জন্য ভিসিসি পিন 40-এ 5 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই করা হয়, এবং ভিএসএস পিন অন ও 20-এ গ্রাউন্ড ব্যবহার করে। ক্লক সিগন্যাল পিন নাম্বার 19, এটা ক্লক সিগন্যাল প্রয়োগ করে। ক্লক সিগন্যালের কাজ হলো তোমার প্রসেসরকে টাইমিং সরবরাহ করা, কতটুকু সময়ের ভিতরে সে কাজ সম্পন্ন করবে। ক্লক সিগন্যালের ফ্রিকোয়েন্সি সাধারণত 5 মেগাহার্টজ থেকে 10 মেগাহার্টজ হতে পারে, এটা বিভিন্ন ভার্সনের উপর নির্ভর করে। অ্যাড্রেস ডাটা বাস AD0 থেকে AD15, 2 নম্বর পিন থেকে 16 নম্বর পিন পর্যন্ত, 15 নম্বর পিন পর্যন্ত কি হলো 16 বিটের বাই ডিরেকশনাল অ্যাড্রেস ডাটা বাস। AD0 থেকে AD7 হলো লো অর্ডার বাইট ডেটা বহন করে, AD8 থেকে AD15 হলো হাই অর্ডার বাইট ডেটা বহন করে। প্রথম ক্লক সাইকেল এটি 16 বিট অ্যাড্রেস এবং এরপর 16 বিট ডেটা বহন করে। অ্যাড্রেস স্ট্যাটাস বার শুধু অ্যাড্রেস, নো ডাটা। A16 থেকে A19 অথবা S3 থেকে S16 হলো 4 বিটের অ্যাড্রেস ডাটা বাস। তাহলে এটা হলো তোমার অ্যাড্রেস বাস A16 থেকে A19, আর S3 থেকে S6 এটা হলো স্ট্যাটাস বাস। এরা মাল্টিপ্লেক্স করা থাকে, তারা অ্যাড্রেস বাসেরও কাজ করে, স্ট্যাটাস বাসেরও কাজ করে। প্রথম ক্লক সাইকেলে একটি 4 বিট অ্যাড্রেস এবং এরপর 4 বিট স্ট্যাটাস সিগন্যাল বহন করে। তারপর ওই কথাটা বলা হয়েছে A16 থেকে A19 স্ট্যাটাস সিগন্যাল, S3 থেকে S6 এর সাথে মাল্টিপ্লেক্সড করা। আর একটা পিনের কথা বলেছিলাম, দেখো BIC বার অবলিক S7। BIC এর পুনরূপ হলো বাস হাই এনাবল। BIC মানে কি? বাস হাই এনাবল। বার মানে এটা বোঝা হলো এটা অ্যাক্টিভ লো, বার মানে অ্যাক্টিভ লো হইলে এটা সক্রিয় হয়।
বাস হাই এনাবল, এটা হলো বিএস এর পূর্ণরূপ, আর এস মানে তো তোমার স্ট্যাটাস। এটি পিন 34-এ পাওয়া যায়। এটি D8 থেকে D15 ডাটা বাস ব্যবহার করে ডেটার হস্তান্তর প্রকাশ করতে ব্যবহার করা হয়। এটা D8 থেকে D15 হবে না, AD8 থেকে AD15 ডেটা বাস ব্যবহার করে ডেটার স্থানান্তর প্রকাশ করতে ব্যবহার করা হয়। প্রথম ক্লক প্যাচে এই সিগন্যাল লো থাকে এবং সক্রিয় হয়। এটি স্ট্যাটাস সিগন্যাল এস এর সাথে মাল্টিপ্লেক্সড করা। আশা করি বুঝতে পেরেছ। তোমরা দেখবা, পড়লে বুঝতে পারবা। আরডি বা রিড, এটি পিন 32-এ পাওয়া যায়। রিড অপারেশনের জন্য এই সিগন্যাল রিড ব্যবহার করা হয়। রিড অপারেশন যদি কোনো কিছু পড়ার দরকার হয় কোনো মেমোরি থেকে বা কোথাও থেকে, তাহলে এই সিগন্যাল ব্যবহার করা হয়, এই পিন ব্যবহার করা। এটি একটি আউটপুট সিগন্যাল, এটি অ্যাক্টিভ লো। রেডি, এটি পিন 22-এ পাওয়া যায়। এটি হলো আইও ডিভাইস থেকে স্বীকৃতি সূচক সিগন্যাল, মানে আইও ডিভাইস থেকে, আইও মানে ইনপুট আউট ডিভাইস থেকে অ্যাকনোলেজমেন্ট পাওয়া যায় সে কি রেডি না। আবার বলি, রেডি হলো পিন 22-এ পাওয়া যায়। এটি হলো আইও ডিভাইস থেকে পাওয়া স্বীকৃতি সূচক সিগন্যাল, মানে আইও ডিভাইস কি কাজের জন্য রেডি না। আইও ডিভাইস মানে কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদি। এটি হলো অ্যাক্টিভ হাই সিগন্যাল। যখন এটি হাই হয় তখন এটি বোঝায় যে ডিভাইসে ডাটা স্থানান্তর করার জন্য প্রস্তুত। আর যদি লো হয় তাহলে বোঝা যাবে যে তোমার ইনপুট বা আউটপুট ডিভাইস ডাটা স্থানান্তরের জন্য প্রস্তুত না। এটা ওয়েট বোঝায়। রিসেট, এটা পিন 21-এ পাওয়া যায় এবং রিসেট মানে বোঝা যায় পুনরায় শুরু করা। একটি চলমান কাজকে প্রসেসরকে দিয়ে অতি সত্বর টার্মিনেট করা। প্রসেসরকে রিসেট করার জন্য প্রথম 4টি ক্লক পালসের জন্য এই সিগন্যাল অ্যাক্টিভ হাই থাকে। আইএনটিআর ইন্টারাপ্ট রিকোয়েস্ট, ইন্টারাপ্ট রিকোয়েস্ট, এটি পিন 18-তে পাওয়া যায়। একটি ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যাল প্রত্যেকটি নির্দেশের শেষ ক্লক সাইকেল থেকে এটি নির্ণয় করা হয় প্রসেসর এটিকে ইন্টারাপ্ট বিবেচনা করবে কি করবে না। আবার বলি, আইএনটিআর ইন্টারাপ্ট রিকোয়েস্ট, এতে পিন 18-তে পাওয়া যায়। একটি ইন্টারাপ্ট রিকোয়েস্ট সার্কেল প্রতি নির্দেশের শেষ ক্লক সাইকেল থেকে এটি নির্ণয় করে প্রসেসর এটিকে ইন্টারাপ্ট বিবেচনা করবে কি করবে না। এনএমআই এর পুনরূপ হলো নন মাস্কেবল ইন্টারাপ্ট, এটি পিন 17-তে পাওয়া যায়। এটি এস ট্রিগার্ড ইনপুট যা মাইক্রোপ্রসেসরে ইন্টারাপ্ট রিকোয়েস্ট ঘটায়। টেস্ট বার, এটি পিন 23-এ পাওয়া যায়। এই সিগন্যাল ওয়েট স্টেটের মতো। যদি সিগন্যাল হাই হয় তখন আইডিয়াল স্টেট বা ওয়েট করতে হবে, আর যদি লো হয় তাহলে ইনস্ট্রাকশন নির্বাহ চলতে থাকবে। আবার বলি, টেস্ট বার, এটা হলো পিন 23-এ সেট করা আছে। এটা ওয়েট সিগন্যাল। যদি লো হয়, খেয়াল করবে যেগুলো বার আছে সবগুলো অ্যাক্টিভ লো হলে অ্যাক্টিভ হয়। যে লো হয় তাহলে নির্দেশ চলতে থাকবে, হাই হলে আইডিয়াল অবস্থা থাকবে, কোনো কাজ করবে না। পিন ডিসক্রিপশন ফর মিনিমাম মোড, খেয়াল করো, MN/MX বার। MN মানে মিনিমাম, MX মানে ম্যাক্সিমাম, বার মানে অ্যাক্টিভ লো। MN/MX বার এর পুনরূপ হলো মিনিমাম ম্যাক্সিমাম। এটি পিন 33-এ পাওয়া যায়। এটি নির্দেশ করে প্রসেসর কোন মোডে কাজ করবে। যদি এটি হাই হয় তাহলে মিনিমাম মোডে কাজ করবে, যদি এটি লো হয় তাহলে ম্যাক্সিমাম মোডে কাজ করবে। Description about pins from 24 to 31 for the minimum mode is as follows. মিনিমাম মোডের ক্ষেত্রে সক্রিয় থাকে 24 থেকে 31 পিনগুলা। INTA বার, ইন্টারাপ্ট অ্যাকনোলেজমেন্ট। INT মানে ইন্টারাপ্ট, A মানে অ্যাকনোলেজমেন্ট, বার মানে অ্যাক্টিভ লো। এটি পিন 24-এ পাওয়া যায়। যখন মাইক্রোপ্রসেসর এই সিগন্যাল পায় তখন এটি ইন্টারাপ্ট স্বীকার করে নেয়, মানে তখন যে কোনো কাজ, ইন্টারাপ্ট মানে কোনো একটা কাজ মাঝখানে ব্রেক দেয়া, এটি অ্যাক্টিভ লো। ALE এর পুনরূপ হলো অ্যাড্রেস ইনেবল ল্যাস। এটি পিন 25-এ পাওয়া যায়। প্রসেসর যে কোনো অপারেশন শুরু করলে প্রত্যেকবার একটি পজিটিভ পালস জেনারেট হয়। এই সিগন্যাল অ্যাড্রেস ডাটা লাইনে বৈধ অ্যাড্রেসের প্রাপ্যতা নির্দেশ করে, মানে তার জন্য অ্যাড্রেস লাইন বরাদ্দ হবে কি হবে না। ঠিক আছে। DN বার, ডি মানে ডেটা, এন মানে এনাবল, বার মানে অ্যাক্টিভ লো। এটি পিন 26-এ পাওয়া যায়। ট্রান্স রিসিভার
8286 কে এনেবল করতে এটি ব্যবহৃত হয়। ট্রান্সরিসিভার 8286 কে এনেবল করতে এটা ব্যবহৃত হয়। ট্রান্সরিসিভার এমন একটা ডিভাইস যা অ্যাড্রেস ডাটা বাস থেকে ডাটা আলাদা করতে ব্যবহৃত হয়। বোঝাই যাচ্ছে এটা অ্যাক্টিভ লো, লো হইলে কাজ করবে, হাই হলে কাজ করবে না। ডিটি অবলিক আর বার, ডিটি এর পুনরূপ হলো ডাটা ট্রান্সমিট, আর মানে রিসিভ। ডিটিআর এর পুনরূপ হলো ডাটা ট্রান্সমিট রিসিভ সিগন্যাল। এটি পিন 27 পাওয়া যায়। এটি ট্রান্সরিসিভারের মধ্যে দিয়ে ডাটা ফ্লোর দিক নির্ধারণ করে। যদি সিগন্যাল হাই হয় তাহলে ডাটা ট্রান্সমিট হবে, আর যদি সিগন্যাল লো হয় তাহলে সে ডাটা রিসিভ করবে। এম অবলিক আইও বার, এটি পিন 28 পাওয়া যায়। এম মানে মেমোরি, আইও মানে ইনপুট আউটপুট, 12 মানে এটা অ্যাক্টিভ হাই, এটা অ্যাক্টিভ লো। মেমোরি এবং আইও অপারেশনের মধ্যে পার্থক্য তৈরি করতে এই সিগন্যাল ব্যবহার করা হয়। যখন এটি লো হয় তখন এটি আইও অপারেশন, এই যে অ্যাক্টিভ লো, আই অপারেশন নির্দেশ করে। যখন এটি হাই হয় তখন এটি মেমোরি অপারেশন নির্দেশ করে। ডব্লিউআর বার, ডব্লিউআর মানে রাইট, ডব্লিউআর এর পুনরূপ হলো রাইট সিগন্যাল। এটি পিন 29 পাওয়া যায়। মেমোরি ইনপুট আউটপুট সিগন্যালের স্ট্যাটাসের উপর ভিত্তি করে মেমোরি অথবা আউটপুট ডিভাইসে ডেটা লিখতে এটি ব্যবহৃত হয়। যদি সিগন্যাল লো হয় তখন মেমোরি, সিপিইউ মেমোরি অথবা আইও ইনপুট ডিভাইসে ডাটা লিখে। দেখো ডব্লিউআর বার, ডব্লিউআর মানে রাইট, বার মানে অ্যাক্টিভ লো। ঠিক আছে, যখন সিগন্যাল লো হয়, যখন এই পিনের সিগন্যাল লো হবে তখন সিপিইউ মেমোরি বা আউটপুট ডিভাইসে ডাটা লেখে, ডাটা রাইট করে। এইচএলডিএ হোল্ড অ্যাকনোলেজমেন্ট, এইচএলডিএ এর পুনরূপ হলো হোল্ড অ্যাকনোলেজমেন্ট। এটি পিন 30 পাওয়া যায়। এটি অ্যাকনোলেজমেন্ট হোল্ড করে, মানে স্বীকৃতি। কার কাছে স্বীকৃতি পায়? প্রসেসর থেকে। প্রসেসর যখন হোল্ড সিগন্যাল পায় তখন প্রসেসর হোল্ড অ্যাকনোলেজমেন্ট সিগন্যাল পাঠায়। কার কাছে? পিন 30 পাঠায়। যখন হোল্ড অপসারিত হয় তখন এইচডিএল লো হয়। এইচডিএল তাহলে অ্যাক্টিভ হাই, অ্যাক্টিভ হাই। হোল্ড এটা পিন 31 পাওয়া যায়। অন্যান্য ডিভাইস যখন অ্যাড্রেস ডাটাবাসকে অ্যাক্সেস করতে চায় তখন এটি প্রসেসরকে হোল্ড সিগন্যাল পাঠায়, এটি অ্যাক্টিভ হাই। তাহলে প্রসেসরের অ্যাড্রেস বা ডাটাবাসকে যদি কোনো ডিভাইস ইউজ করতে চায় তাহলে আগে সে প্রসেসরকে হোল্ড সিগন্যাল পাঠায়। হোল্ড সিগন্যাল পাওয়ার পরে প্রসেসর আবার তাকে পাঠায় হোল্ড অ্যাকনোলেজমেন্ট। ঠিক আছে, তখন সে এই অ্যাড্রেস বাস ইউজ করতে পারে, অ্যাক্সেস করতে পারে। এবার দেখো pin description for maximum mode. In the maximum mode of operation, the pin MN/MX bar লো করা হয়। খেয়াল করো, ইট ইজ গ্রাউন্ডেড। মোট কথা MX বার, MX মানে ম্যাক্সিমাম, বার মানে অ্যাক্টিভ লো। যখনই তোমার এটার সিগন্যাল লো হবে তখন ম্যাক্সিমাম মোড চালু হবে। ঠিক আছে, ডিসক্রিপশন অ্যাবাউট পিন ফ্রম 24 to 31 নিম্নে দেওয়া হলো। QS অন, QS জিরো, দুটা পিন ছিল কিন্তু, QS অন এবং QS জিরো। খেয়াল করো, QS জিরো, QS অন, এটা হলো QS। কিউ মানে কিউ, এস মানে স্ট্যাটাস। এটা হলো কিউ স্ট্যাটাস সিগন্যাল। এটা পিন 24 এবং 25 পাওয়া যায়। এই সিগন্যালগুলো ইনস্ট্রাকশন কিউ এর, কিউ মানে তো সারি, এর স্ট্যাটাস জানার জন্য ব্যবহৃত হয়। QS জিরো, কিউ মানে কিউ, সারি ইউই, আর এস মানে স্ট্যাটাস। তাহলে এটার সাহায্যে আমরা ইনস্ট্রাকশন কিউ এর স্ট্যাটাস জানতে পারি, মানে কোনটা সক্রিয় আছে, কোনটা কাজ করবে। QS জিরো, QS অন, যদি দুইটাই জিরো পায়, সিগন্যাল জিরো থাকে, তাহলে বোঝা গেল আইডিয়াল অবস্থা থাকে, কোনো অপারেশন, কোনো ইনস্ট্রাকশন কিউএ নাই, আইডিয়াল অবস্থা আছে, নো অপারেশন। QS জিরো, QS ওয়ান ওয়ান, ফার্স্ট বাইট অফ অপকোড ফ্রম দ্য কিউ। 10 এমটি দ্য কিউ, কিউকে এমটি করো। 11 সাবসিকুয়েন্ট বাইট ফ্রম দ্য কিউ। S0 বার, S1 বার, S2 বার, এগুলো সব স্ট্যাটাস সিগন্যাল। এটি পিন 26, 27, 28 পাওয়া যায়। এগুলো হলো স্ট্যাটাস সিগন্যাল যা অপারেশনের স্ট্যাটাস জানায়। এই সিগন্যালগুলোকে ইন্টেল 8088 বাস কন্ট্রোলারের সাথে যুক্ত করা হয়। এই বাস কন্ট্রোলার মেমোরি এবং ইনপুট আউটপুট অ্যাক্সেস কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে। তাহলে এই তিনটে পিনকে যুক্ত করা হয় 828H বাস কন্ট্রোলারের সাথে।
তারপরে বাস কন্ট্রোলার সিগন্যাল জেনারেট করে, সেই সিগন্যালের কী কাজ করে, মেমোরি এবং আইওকে কন্ট্রোল করে। নিচে একটি স্ট্যাটাস সিগন্যালের লজিক দেওয়া হলো। S2 S1 S0 বার স্ট্যাটাস 00 ইন্টারাপ্ট অ্যাকনোলজমেন্ট, 001 IO read, 010 IO write, 011 halt, 100 opcode face, 101 memory read, 110 memory write, 111 passive। এবার দেখো লক পিন, লক বার, এটি পিন 29-এ পাওয়া যায়। when this signal is low all interrupt are masked and no hold request is granted। এর মানেটা কি আবার বলে দেখো। লক বার, এটি পিন, বার মানে অ্যাক্টিভ লো, এটি পিন 29-এ পাওয়া যায়। এটা কি কাজ করে, when this signal is low, লো মানে অ্যাক্টিভ, all interrupt are masked and no hold request is granted। এটা দ্বারা বোঝা যায় মাল্টিপ্রসেসর সিস্টেমে সকল প্রসেসরকে এই সিগন্যালের মাধ্যমে জানানো হয় সিপিইউকে জিজ্ঞাসা না করে সিস্টেম বাস ত্যাগ করার জন্য, সিস্টেম বাস ত্যাগ করার জন্য। তার মূল কথাটা কি, এটা ব্যবহার হয় মাল্টিপ্রসেসর সিস্টেমে। মাল্টিপ্রসেসর সিস্টেমে সকল প্রসেসরকে এই সিগন্যালের মাধ্যমে জানানো হয় সিপিইউকে জিজ্ঞাসা না করে সিস্টেম বাস ত্যাগ করার জন্য, কোনো হোল্ড রিকোয়েস্ট পাঠাবে না। যে গণিতের সাথে লক প্রিফিক্স ব্যবহার করে এটি অ্যাক্টিভ করা যায়, এটি অ্যাক্টিভ লো। RQ বার GT1 বার এবং RQ বার GT0 বার, এটি হলো রিকোয়েস্ট গ্রান্ট সিগন্যাল, মানে রিকোয়েস্ট পাঠাবে সেটা গ্রান্ট হবে। সিপিইউকে রিকোয়েস্ট পাঠাবে, সিপিইউ গ্রান্ট করবে। এই সিগন্যালগুলো ব্যবহার করে অন্যান্য প্রসেসরগুলো সিপিইউকে অনুরোধ করে সিস্টেম বাস রিলিজ করার জন্য, তাদের ব্যবহারের জন্য। এই সিগন্যালগুলো যখন সিপিইউ রিসিভ করে তখন সিপিইউ স্বীকৃতিপত্র পাঠায় যে তুমি ব্যবহার করতে পারবে, তুমি পারবে না। RQ/GT0 বা RQ/GT1, RQ/GT0 অগ্রাধিকার পাবে। যদি একসাথে দুজন পাঠে অগ্রাধিকার পাবে RQ/GT0, RQ/GT1 এর চেয়ে। ম্যাক্সিমাম অপারেশন মোডে ALE, ডেন বার, WR বার, DT/R বার ইত্যাদি সিগন্যালগুলো প্রসেসর থেকে সরাসরি পাওয়া যায় না। এই সিগন্যালগুলোকে ইন্টেল 8088 বাস কন্ট্রোলার থেকে পাওয়া যায়। আশা করি সবাই বুঝতে পেরেছ। এই পিন কনফিগারেশন তোমরা নিজেরা যদি আবার এই ভিডিওটা দেখো তাহলে সহজে বুঝতে পারবা এটা জাস্ট কোন পিনের কি কাজ এটা বলা হয়েছে, এর ইন্টারনাল স্ট্রাকচার বলা হয় না। সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা হয় মোবাইলে যোগাযোগ করবা। সবাইকে ধন্যবাদ।